তো আজকে আমরা শুরু করব হস্তরেখা। পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে এই হস্তরেখার একটা ডিফারেন্ট ক্রেজ আছে। ক্রেজটা কিরকম, মানুষজন এসেই না হাতটা বাড়িয়ে দেয়, একটু দেখে বলতো, যেন হাতের মধ্যে ভাগ্যটা লেখা আছে। বেসিক্যালি হাতটা হচ্ছে কি ইন্ডিভিজুয়ালি ভাগ্যটাকে লেখা থাকে না, কিন্তু হাতে আমরা একটা ট্রেড করি, শুধু হাতে নয়, সমগ্র শরীর, সমগ্র মুখমণ্ডল, বিহেভিয়ার, সব জায়গাতেই কিন্তু আমরা একটা কানেক্টিভিটি দেখতে পাই। এবং এই যে কানেক্টিভিটি আমরা দেখতে পাই, এই যে যোগাযোগ, এই যে বিষয়গুলোকে আমরা দেখতে পাই যে উম একটা মানুষ কেমন হতে পারে, কিরকম হতে পারে, তার মুখ থেকে বোঝা যায়, তার কথাবার্তা, চলন বলন, ভঙ্গি, তার ঠোঁটের অবস্থান, নাকের অবস্থান। ইনফ্যাক্ট এখন আমি দাড়ি রেখেছি মুখে, এই দাড়িটা কোথা থেকে শুরু হয়েছে, এই দাড়িটা এখান থেকে শুরু হয়েছে না এখান থেকে শুরু হয়েছে। অনেক মানুষ তো আপনারা দেখবেন চোখের এই জায়গাটা থেকে দাড়ি শুরু হয়েছে, আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, পরিষ্কার। তো এই যে জায়গাটা এখান থেকে দাঁড়িয়ে শুরু হয়েছে, সেই মানুষগুলোর হিংস্রতা অনেকটা বেশি। যত বৃহস্পতির প্রভাব বাড়বে তত দাড়ি নিচের দিকে নামতে থাকবে। যত বৃহস্পতির প্রভাব বাড়বে তত দাড়ির এই যে সেট, এটা এটা নিচের দিকে নামতে থাকবে। নামতে নামতে কিন্তু বেশি যদি নিচে নেমে যায়, তখন কেতুর প্রভাব চলে আসবে। একটা সেকেন্ডের জন্য একটা গ্যাপ নিচ্ছি। তোমার হচ্ছে গিয়ে, তো আবার যদি হচ্ছে, শোনা যাচ্ছে, আবার যদি আমরা দেখি যে কিছু মানুষ, নর্মাল বাঙালি মানুষ, মঙ্গোলিয়ান টঙ্গোলিয়ান, আপনারা জানবেন যে আমাদের যে বাঙালি, আমরা তো মিশ্র জাতি। কাউকে চীনাদের মতো দেখতে, কাউকে আর্যদের মতো দেখতে, কাউকে বিভিন্ন রকম দেখতে। তো এইখানে হচ্ছে গিয়ে আহ মূলত দ্রাবিড় আর্য একটা মিশ্রণে আমরা তৈরি হয়েছি। আর আরেকটা অংশ দ্রাবিড় মঙ্গোলিয়ান মিশ্রণে তৈরি হয়েছে। এবার বাংলা মানে পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে গিয়ে মণিপুর, নাগাল্যান্ড, এইসব। পশ্চিমবঙ্গ, মণিপুর, নাগাল্যান্ড, এই সমস্ত যে এলাকা। তো আর আরেকটা অংশ তারা হচ্ছে কি ওই মঙ্গোলিয়ান ব্লাডের সঙ্গে আমাদের দ্রাভিডিয়ান ব্লাড কানেক্টেড হয়ে তৈরি হয়েছে। তো এরা হচ্ছে কি ওই নাগাল্যান্ড, আসামিজ, বা হচ্ছে কি যারা একটু নাকবোচা লোকজন, তাদের ক্ষেত্রে এইরকম ব্যাপারগুলো দেখতে পাওয়া গেছে। তো নর্মাল বাঙালিদের যে শেপ, সেই শেপে আমাদের সাধারণ দাড়ি তৈরি হয়। এবার কারোর যদি দেখা গেল যে এই জায়গাটাতে খানিকটা রয়েছে, আর এখান থেকে একটুখানি দাঁড়িয়ে রয়েছে, গালের পাশে একটুখানি রয়েছে, এই জায়গাটাতে একটুখানি রয়েছে, এই মানুষগুলোর উপরে কেতুর প্রভাব বেড়েছে। এই মানুষগুলোর মধ্যে কিন্তু কনফিউশন থাকবে, সাকসেস রেট কমবে, এবং এদেরকে লেবোরিয়াস জব করতে হবে। আবার যে সমস্ত মানুষদের এই গোফটা দেখে মনে হবে যে গোফ এরকম হয়ে এসছে, মানে গোফটা এরকম হয়ে উঠেছে, বেশ সেই শিকারী বেড়ালের মতন যে বেশ উগ্রাই গোফ, তো সেই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু মঙ্গল অনেক বেশি স্ট্রং। ফলে আমরা মুখ দেখে যথেষ্ট বিষয়গুলোকে উপলব্ধি করতে পারি। আমাদের এই যে চোয়াল যদি খুব সরু হয়ে যায়, চন্দ্রের প্রভাব বাড়ে। চোয়াল যদি রাউন্ড হয়, শুক্রের প্রভাব বাড়ে। আবার চোয়াল যদি চৌকো হয়, তাহলে মঙ্গলের প্রভাব বাড়ে। ঠোঁট যদি পাতলা হয়, বৃহস্পতির প্রভাব বাড়ে। ঠোঁট যদি ঠিক মোটা হয়, শুক্রের প্রভাব বাড়ে। ঠোঁট যদি অতিরিক্ত মোটা হয়, রাহুর প্রভাব বাড়ে। যদি অতিরিক্ত মোটা হয়, তাহলে কেতুর প্রভাব বাড়ে। এটা সার্টেন টাইম পর্যন্ত বিষয়টা হচ্ছে গিয়ে বৃহস্পতি থেকে শুক্রে কনভার্ট হচ্ছে। এরা হচ্ছে গিয়ে টাকা পয়সার দিক থেকে বিলাসী, জমাতে পারেন, রাখতে পারেন, টাকা পয়সা নিয়ে এনজয় করতে পারেন, বিলাসবহুল জীবন পছন্দ করেন। আরেকটু যদি বড় হয়ে গেল, তখন রাহু উগ্র কামনা বাড়ল, তখন সবকিছুতেই বেশি রিকোয়ারমেন্ট, যৌনতার দিকে বেশি রিকোয়ারমেন্ট, বিলাসিতার দিকে বেশি রিকোয়ারমেন্ট, বুদ্ধির কিছুটা অভাব। এবার ঠোঁটটা ম্যাসিভলি ফুলে গেল,
এবার হচ্ছে কি লাগছে একটু অড। এবার কিন্তু কেতুর প্রভাব চলে এলো। এবার মানুষটাকে আর ঠিক ইয়ে করা যাচ্ছে না। এবার কিন্তু মানুষটা ডিস্টার্ব একটা সিচুয়েশনে রয়েছে। তো সুতরাং ফেস, মুখমণ্ডল, এটা আমাদেরকে প্রচুর কথা বলে দেয়। প্রচুর বিষয় আমরা মুখমণ্ডল থেকে জানতে পারবো। এই মানুষটার সঙ্গে কি ঘটতে চলেছে, এই মানুষটা কি নিয়ে এসেছে আমার কাছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আর এটাই সামুদ্রিক শাস্ত্র। এই সামুদ্রিক শাস্ত্রের একটা পার্ট হচ্ছে আমাদের হস্তরেখা। তো আমরা হাতের গড়ন গঠন এগুলো আগে পড়িয়েছি। ইতিমধ্যে একটা ক্লাস আমরা লঞ্চ করেছি 999 টাকার পামিস্ট্রির উপরে। আপনারা অনেকে ভর্তিও হয়েছেন। ওখানে হাতের ব্যাপারে তো ডিটেইলড পড়াশোনা রয়েছে। তো তা সত্ত্বেও আমাদেরকে কিছু বেসিক নলেজ তো নিতেই হবে। তো আজকে তাই জন্য আমরা মূলত আয়ু রেখা নিয়ে পড়াবো। এবার আমাকে একটা জিনিস বলুন, আয়ু রেখা কি আমি পুড়িয়ে ফেলেছি, না আজকে থেকে আয়ু রেখাটা শুরু হবে? না স্যার, পড়ানো হয়নি। আয়ু রেখা, আমাদের হাতের মূল রেখা হচ্ছে চারটি। এর মধ্যে প্রথম হচ্ছে আয়ু রেখা, দ্বিতীয় হচ্ছে হৃদয় রেখা, তৃতীয় শিরোরেখা এবং 4 নম্বর হচ্ছে ভাগ্য রেখা। এই চারটে রেখা আমি একটুখানি ছবি এঁকে দেখাই, আপনাদের ভালো লাগবে। সবার হাতে এই রেখা রেখাগুলো দেখতে পাওয়া যায়। আহ তার আগে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। বেসিক কেমিস্ট্রি খুব ইজি। খুব ইজি মানে খুবই ইজি। আয়ু রেখা স্যার 20/6/25 ক্লাস নিয়েছিলেন। 20/6/25। আপনাদেরই ক্লাস হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আয়ু রেখা এর আগের সেমিস্টারের পরীক্ষার জন্য তখন আয়ু বোধহয় রেখা হয়েছিল, নাকি আমাদের তারপরে হয়েছিল? পড়া হয়। তারপর হয়েছিল। 20/6/25 পামিস্ট্রি ক্লাসে আপনি করিয়েছিলেন আয়ু রেখা। আপনারা একবার একটু দেখে নেবেন, কারণ একই জিনিস বারবার পড়ানোর তো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আয়ু রেখা, আয়ু রেখা হয়ে গেছে স্যার। রেখাগুলোকে একটু চিনিয়ে দিই আপনাদের। আয়ু রেখা শিরোরেখা মাতৃরেখা করিয়েছেন। তাহলে তো অনেকটাই হয়ে গেছে। তাহলে এইটা হ্যাঁ। হচ্ছে আমাদের আয়ুরেখা, বুড়ো আঙ্গুলকে ঘিরে থাকে। আর এখান থেকে যে রেখাটা বেরোয় সেটা হচ্ছে আমাদের শিরোরেখা। এইখান থেকে একটা রেখা এসে বৃহস্পতির দিকে যায়, এটা হচ্ছে হৃদয় রেখা। হুম, এইসব এলাকা থেকে একটা রেখা উঠে, এই বাবা, এখান থেকে একটা রেখা উঠে উপরের দিকে যায়। এই রেখাটার নাম হচ্ছে ভাগ্য রেখা। তো এই আয়ু রেখাটা যেহেতু শুক্রের সঙ্গে কানেক্টেড, এই জায়গাটা হচ্ছে শুক্র। এখানে বুড়ো আঙ্গুল রয়েছে আমাদের, এইখান থেকে আমাদের বুড়ো আঙ্গুলটা রয়েছে, এইভাবে রয়েছে। আর আমাদের পাখি খাম যে, সেটা হচ্ছে এইভাবে উঠেছে। এবার আমার হাতের ছবি আঁকা তো অনেকটাই মমতা ব্যানার্জির মতো। তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে, একটু কষ্ট কষ্ট করে চালিয়ে দিতে হবে। এটা একটা হাত, মানে বলে দিতে হচ্ছে, কিন্তু সত্যি সত্যি এটা একটা হাত। মানে অন্য কিছু আঁকার আমার মানসিকতা ছিল না। তো এই যে ক্ষেত্রটা, এই জায়গাটা, এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। এবং এই ক্ষেত্রটাকে ঘিরে থাকে হচ্ছে আয়ুরেখা। তো এই কারণে এই আয়ুরেখাকে আমাদের পিতৃরেখা বলা হয়। পিতৃরেখা আর শুক্ররেখা, এই শুক্ররেখা না, পিতৃরেখা। পিতৃরেখা কেন বলা হবে? পিতৃরেখা বলার কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন যে পুরুষের শুক্রাণু আর মায়েদের ডিম্বাণু এরা যুক্ত হয়। এবার এই শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদন এবং নিঃসরণ, এই দুটোরই কারক গ্রহ তিনি হচ্ছেন শুক্র। তো খুব ভালো কথা। তো সেই কারণে শুক্র বেষ্টনকারী রেখা বলে এই রেখাটাকে পিতৃরেখাও বলা হয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাইন অফ অরিজিন, লাইন অফ সোর্স, এটা হচ্ছে আমার উৎস। এই রেখাটার মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি। আর এই রেখাটার মাধ্যমে হাত ধরে ধরে টুকটুক টুকটুক করে আমি পৃথিবী থেকে বিদায় নেবো। এরপর হচ্ছে মাতৃরেখা। মাতৃরেখা কোনটা? মাতৃরেখা বলা হচ্ছে যে রেখাটা অ্যাকচুয়ালি এইখান থেকে শুরু হয়ে চন্দ্রক্ষেত্রের দিকে গেছে। আপনারা সবাই শুনেছেন যে চাঁদ হচ্ছে মাতৃকারক গ্রহ। যদি কেউ না শুনে থাকেন হাত তুলুন। সবাই শুনেছেন চন্দ্র হচ্ছে মাতৃকারক। মাতৃ। আমরা একটু পড়াশোনাটাকে ইন্টারঅ্যাক্টিভ করে দিই। আমি কিছু প্রশ্ন করব, এবং আপনারা মাঝে মাঝে চ্যাট বক্সে সেই প্রশ্নগুলো টুকটাক উত্তর দিয়ে দেবেন।
তো যারা হচ্ছে গিয়ে জানেন এবং বুঝলেন, তারা জাস্ট চ্যাট বক্সে একটা ওয়াই লিখে দেবেন, যে বুঝেছি, ইয়াস। মানে চন্দ্রের দিকে যে রেখাটা যাচ্ছে তাকে আমরা বলছি মাতৃরেখা বা শিরোরেখা বা লাইন অফ ব্রেন বা লাইন অফ হেড, কেউ কেউ হেডলাইনও বলে। যারা এই ব্যাপারটা উপলব্ধি করলেন বা বুঝলেন, তারা হচ্ছে গিয়ে জাস্ট একটা ওয়াই লিখুন। এবার এই চন্দ্রক্ষেত্র কোনটা, একটা প্রশ্ন আসবে। চন্দ্রক্ষেত্রের জায়গাটা হচ্ছে এই জায়গাটা। এইখানে আমি তিনটে ভাঁজ করে কলা গাছের মতো আঁকলাম, এরকম ভাবে দেখতে পাওয়া যায় না, এই জায়গাটা গোটা এরকম বা জায়গাটা উঁচু হয়ে থাকে। এইবার এখনো কিন্তু চ্যাট বক্সে কেউ ওয়াই লেখেননি, চটপট লিখুন যারা বুঝতে পারছেন। এবার এই জায়গাটাকে আমরা বলেছি উচ্চচন্দ্র, এই জায়গাটাকে বলেছি আমরা মধ্যচন্দ্র, এটাকে আমরা বলেছি নিম্নচন্দ্র। এটা যারা জানতেন তারাও চ্যাট বক্সে ওয়াই লিখতে থাকুন। এবার হচ্ছে গিয়ে এই এই যে জায়গাটা, এইটা হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ড, এটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, আর এটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তাদের কথাবার্তার মধ্যে পাগল পাগল লাগবে শুনে, বলছে আমি যদি চাঁদের রানী হতে পারতাম, তোমার যদি জীবনে এই হতো, তোমার যদি ওটা হতো, একদম পাগলের মতো বলে যাচ্ছে। তাদের দেখবেন শিরোরেখা নিচের দিকে নেমে এসেছে। এরা লড়াই করতে পারে না, এরা যুদ্ধের আগে হেরে বসে আছে, এরা একদমই, এদের এদের দ্বারা কিছু মোটামুটি ধরে নেওয়া যায় হবে না। এদের জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজেকে আর আশেপাশের মানুষগুলোকে যন্ত্রণা দেওয়া। মধ্যচন্দ্র হচ্ছে সফট ইমোশনাল, কিন্তু তাতেও যদি নিচের দিকে নেমে যায়, তাহলে কিন্তু মাইন্ড ক্রমাগত সফট হতে থাকে। উচ্চ চন্দ্রটা হচ্ছে হার্ড অ্যান্ড রিজিড, স্ট্রং ডিসিশন নিতে পারে। যত শক্তপোক্ত মানুষ, যত শক্তিশালী মানসিকতা সম্পন্ন মানুষ, তাদের শিরোরেখা সেটা হচ্ছে গিয়ে এইভাবে যাবে, তাদের শিরোরেখার গতি হচ্ছে এরকম। কিছু কিছু মানুষের ক্ষেত্রে শিরোরেখা উপরের দিকে চলে যায়, এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র, এটা হচ্ছে মঙ্গল। আর এই জায়গাটাকে আমরা বললাম চন্দ্র। চন্দ্রের দিকে শিরোরেখা যাওয়া মানে হচ্ছে মানুষটা সফট, একটু বেশি যাওয়া মানে একটু রোমান্টিক, একটু ইমোশনাল, ভালোবাসতে পারে। কিন্তু মঙ্গলের দিকে গেলে পরেই, মঙ্গলের দিকে যদি চলে যায় আর হাতটা যদি লাল হয়, তাহলে সর্বনাশ হচ্ছে। উগ্র কামনাযুক্ত প্রাণী, প্রচন্ড হার্ড, রিজিড। বুড়ো আঙ্গুল যদি থ্যাবড়া হয়, বুড়ো আঙ্গুল যদি ছোট হয়, খুন করতে পারে, প্রচন্ড অ্যাগ্রেসিভ, ভয়ঙ্কর। এবার আমরা আপনাদেরকে বলেছিলাম যে বুড়ো আঙ্গুলের এই অংশটা যদি এরকম ফোলা টাইপের হয়, তাহলে সেই মানুষটা সফট হয়। এই ফোলাটার এখানে যদি আমরা একটা ছোট টিপ মতো দেখতে পাই, একটু চুল হাতে বাজছে, তাহলে সেই মানুষটা খুব কেয়ারিং হয়। আপনাদের সবার হাতে বাজবে, আর বাজবে বলেই আপনারা জ্যোতিষ পড়তে এসেছেন। জিনিসটা এরকম টাইপের দেখতে, এরকম। এইটা এতটা প্রমিনেন্ট নয়, কিন্তু বুড়ো আঙ্গুলের ভেতরের দিকটাতে আপনারা দেখুন, বুড়ো আঙ্গুলের আঙুলটা ছাপ হবেন, এইভাবে বুড়ো আঙ্গুলটাকে রাখবেন, ঠিক আছে? আমার বুড়ো আঙ্গুলটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এই যে বুড়ো আঙ্গুলের নিচে একটা ছোট্ট কেমন একটা জিনিস নিচে মতো নেমেছে, এই জিনিসটা নামবে আপনাদের প্রায় প্রত্যেকেরই নামবে। এটা থাকলে পরে মানুষটা হুম। কেয়ারিং। আপনারা দেখতে পেয়েছেন, যার যার হ্যাঁ হাতে স্যার। আপনি দেখতে পেয়েছেন, তারা ওয়াই লিখবেন। এবার দেখার উপায় দেখুন, লক্ষ্য করুন, দেখার উপায় আমি দেখছি, ঠিক আছে? দেখুন আমি এই আঙ্গুলটাকে ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে হাত বোলাবো, এইভাবে, এইভাবে বুলিয়ে আমি এটাকে বুঝবো যে একটা, যেন একটা ওয়াটার ড্রপ, একটা রেইন ড্রপ আপনার বুড়ো আঙ্গুলের তলায় রয়েছে। এই যে আমি আঙ্গুলটা ছাপ দেবো, ঠিক এইভাবে আমি দেখবো, ঠিক আছে? তো এইটা যাদের আছে, তাদের মেন্টালিটি সফট। যাদের বেশি আছে, তাদের বেশি সফট, তারা ছিচকা দূরে, তারা দুঃখ পাবেন, তারা কষ্ট পাবেন। কিন্তু কষ্ট পাওয়ার সাথে সাথে ভগবান তাদের একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে হিউজ হিলিং পাওয়ার। সেই মানুষটা ছুঁয়ে মানুষকে সুস্থ করে দিতে পারবে। করার আগে তা আপনার সামনে বসে বলে দেবে আপনার মনের মধ্যে কি চলছে, আপনি সুখে আছেন না দুঃখে আছেন, সেইগুলো বোঝার ক্ষমতা দিয়ে পাঠিয়েছে ভগবান এই লোকটাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা আপনি মেয়েদের ক্ষেত্রে দেখতে পাবেন, যেন একটা ছোট্ট আহ ছোট্ট একটা মুক্তোর বিন্দুর মতন একটা ফিলিংস আসবে। চোখ বন্ধ করে হাতের তলায় হাত দেবেন, নিজের চোখে দেখে হাত দেবেন না, চোখ বন্ধ করে হাতের তলায় হাত দেবেন। হাত যখন দেখবেন, আমি এখন কারোর হাতে হাত দিয়ে হাত দেখি না,
কিন্তু আগে হাত টিপে টিপে দেখতাম। তো হাত যখন দেখবেন হাতের উপরে এইভাবে দেখুন, দেখছেন, চোখ বন্ধ করে হাতের উপরে এইভাবে হাত চালাবেন, চারটে আঙ্গুল দিয়ে ফিল করবেন আপনার যে চারটে আঙ্গুল, সেই চারটে আঙ্গুল দিয়ে ফিল করবেন তার হাত শুকনো, শক্ত, খসখসে, নরম, কোথায় গর্ত, হাত কথা বলবে আপনার হাতে, ম্যাজিক্যাল প্রেডিকশন হবে। ঠিক আছে, তাহলে আমি বুঝিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে, এইটা তো হলো বুদ্ধি শুদ্ধি পেলেন, এবার তো বউ চাই, মানে আমার বউ চাই, আপনাদের বৌমা, সরি, আমাদের ছেলেদের বউ চাই, মেয়েদের বর চাই। তো সেইটা আসবে কোত্থেকে? লাইন অফ রিলেশনশিপ, লাইন অফ লাভ, লাইন অফ ইমোশন, এটা হচ্ছে আমাদের হার্ট লাইন, হৃদয় রেখা। এইটা হচ্ছে লাইন অফ রিলেশনশিপ। এখান থেকেই আমরা বউ বাচ্চা কাচ্চা যা যা হতে পারে এগুলো সব দেখবো। এইটা দেখবার পরে আমরা আজকে হৃদয় রেখা ধরবো। হৃদয়ের রেখা খুব চাপের ব্যাপার। এরপরে এখানে আমাদের আরেকটা লাইন আছে, তার নাম হচ্ছে লাইন অফ কর্মা। কেন ইনি লাইন অফ কর্মা? মাথায় রাখবেন, লোককে জিজ্ঞেস করবেন, লোককে বলতে পারবেন, আপনি বলতে পারবেন। বলবেন, বলবেন আমি হচ্ছে কি ভাগ্য রেখা, কেন আমার ভাগ্য রেখা? অ্যাকচুয়ালি এটা ভাগ্য রেখা নয়, এটা হচ্ছে লাইন অফ কর্মা। এবং ভাগ্য কি? ভাগ্য তো সবই। ভাগ্য আমার পেট খারাপ হয়েছে সেটাও ভাগ্য, আমার কাছে টাকা আছে সেটাও ভাগ্য, আমার কাছে টাকা নেই সেটাও ভাগ্য, আজকে আমার মাথা ঝিমঝিম করছে সেটা ভাগ্য, আজকে আমি সন্ধ্যা থেকে খিদে পেট আমার মরে যাচ্ছে, আমি খেতে পাইনি, এটা আমার ভাগ্য। এবার খেতে পাইনি তো কি হয়েছে, দুটো পয়সা তো এসছে। এবার আমি যে খেতে যাব, মানে এখান থেকে গিয়ে পাশের ঘরে গিয়ে খাবো, এবার আমি খেতে পারতাম, খাবার দাবারও রয়েছে, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঘুমিয়ে যে দুপুরবেলা পড়েছি, সে ঘুম আমার আর ভাঙেনি। 5:30টারও পরে আমাকে গিয়ে ঘুমটা ভাঙানো হয়েছে। তো এটাতে আমি সারা আজকে খেতে পাইনি, এবার খিদে চোচো করছে, জল খেয়ে আছি, কিন্তু এই যে আজকে আমি খাওয়াটা পেলাম না, আমার খিদে পেয়েছে, এটা কি আমার ভাগ্য নয়? এইটা তো আমার ভাগ্য রেখার ইন্ডিকেশন নয়। কিন্তু ভাগ্য রেখাটা কি দিচ্ছে? ভাগ্য রেখা দিবে কি? ভাগ্য রেখা দেবে আমার কর্মা। মানে আমার, আমি যে খেতে পেলাম না, আমার পেট চোঁচো করছে, এটা কে দেবে? এটা দেবে বেসিক্যালি, হাত দেখে এটা বলা যাবে না, এটা মুখ দেখে বলা যাবে। এটা যে বেটা খেয়ে থাকেনি, এটা দেবে লাইন অফ লিভার। লাইন অফ লিভার, যাকে আমরা ব্যবসা রেখা বা স্বাস্থ্য রেখা বলি, এই যে রেখা, এই যে একটু আলাদা কালার দিয়ে গেলে। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে, ভালো হ্যাঁ। কথা। হ্যাঁ স্যার। এই স্ক্রিন রেখাটা শেয়ার হচ্ছে লাইন অফ লিভার। ঠিক আছে, তো এই রেখাটা দেবে যে এই লোকটা ভালো করে খেতে দিতে পায় কিনা। ঠিক আছে, বুঝতে পারা গেল। কিন্তু এই রেখাটা কি দেবে খেয়াল রাখুন, এই রেখাটা চন্দ্রের এই জায়গাটা থেকে শুরু হয়েছে, এই জায়গাটা থেকে, এই ক্ষেত্রটা থেকে শুরু হয়ে এই রেখাটা গেছে শনির দিকে। এবার শনি হচ্ছে এক্স্যাক্টলি আমাদের প্ল্যানেট অফ কর্মা। এবার এই শনি আমাদের কর্মা পেশা এগুলোকে কন্ট্রোল করেন। তাই জন্য ভাগ্যরেখাকে ভাগ্যরেখা তো বলবোই, তার সঙ্গে সঙ্গে এটাকে লাইন অফ কর্মা আমি বলি। তাহলে চারটে হলো মূল রেখা, এটুকু বোঝা গেল। হুম, হুম। মজার জিনিসটা, বেশ মজার জিনিস। থেকে পড়বো, মাঝে মাঝে নিজেই নিজের পড়ানোতে উৎসাহিত হয়ে পড়ি, যদিও হওয়া উচিত না। মাঝে মাঝে মনে হয় কি ভালো পড়াচ্ছি। না স্যার, ভালো পড়ান তো, সত্যি সত্যি ভালো পড়ান। তো তো হৃদয় রেখা সম্পর্কে আমাদের একটুখানি বুঝতে হবে। আমাদের এই সময় বর্তমান পৃথিবীতে আমাদের মূল সমস্যাটা হচ্ছে মানসিক সমস্যা। 90% লোকের কোনো সমস্যার পরিবর্তে সমস্যাটা হচ্ছে মানসিক সমস্যা। এবার এই মানসিক সমস্যাগুলোর উৎস ক্ষেত্র, এটা হচ্ছে আমাদের মন। ধরুন, আমার রিকোয়ারমেন্ট, আমি এই যে চেয়ারে বসে আছি,
আমার একটা শার্ট আমি পরবো, আমার কটা শার্ট থাকা উচিত? একটা সুস্থ স্বাভাবিক মানুষের যদি 10টা জামা হয়, আমার বাবার আমার খেয়াল আছে ঠিক 4টে জামা ছিল, ঠিক 4টে। বাড়িতে উনি গেঞ্জি পরতেন, উনি লুঙ্গি পরতেন, লুঙ্গির সংখ্যা ছিল 3টে। তাহলে একটা লোকের 3টে লুঙ্গি, 4টে হচ্ছে গিয়ে জামা, আর খান তিনেক ধুতি। এবার উনি একই ধুতি দুদিন পরতেন, রোববার দিন কাচতেন, ভাতের যে মাড় হয় সেই মাড় দেওয়া হতো, দিয়ে মা সেগুলোকে ভাঁজ করে বিছানার নিচে রেখে দিত। বাবা মোটাসোটা মানুষ ছিলেন, শক্তপোক্ত খাটের উপরে রাখা ছিল, আমরা শুতাম তক্ত বসে, ভালো ঘুমাতাম। হ্যাঁ, কোনো টেনশন ছিল না, জানলা খুলে শান্তিতে ঘুমাতাম। বৃষ্টি হলে ঘরে জল ঢুকতো, এই জল ঢোকাটা ওদের টেনশন ছিল, কিন্তু বাবা মার টেনশন ছিল। আর আমার ছিল প্রাণের বিষয়, যে এবার জল ঢুকেছে, মাছ ধরবো, পড়াশুনো বন্ধ, ঘরটা পুরো খাটের উপরে চলে আসবে। খাট মানে সেই তক্তপোষ। ভালো থাকতাম, ভালো ছিলাম। এবার এই যে রিকোয়ারমেন্ট, এবার খেতাম কি? খুব ভালো খেতাম, সত্যিই ভালো খেতাম, বিভিন্ন ধরনের খাদ্য, রেগুলার খাদ্য। বর্তমান যুগে কি হয়েছে? বাসি খাবার, প্রচুর জামা কাপড়, প্রচুর জামা কাপড়। হ্যাঁ, এবার আহ বিভিন্ন রকম ডিজিটাল যন্ত্রপাতি, ফোন, ল্যাপটপ, ট্যাব, হ্যাঁ, ইলেকট্রনিক গেজেটস এর মধ্যে রয়েছে লাইটস, হ্যাঁ, মেশিনস, প্রচুর বইপত্র, তা তো ভগবান দিচ্ছে। এবার এটা লাগছে, ওটা লাগছে, কিন্তু এত কিছুর রিকোয়ারমেন্ট তো নেই, সত্যি সত্যিই নেই। এবার এইগুলো যখন ফুলফিল হচ্ছে না, বা যখন একটু টাকার চাপ পড়ছে, তখন আমরা মুশকিলে পড়ে যাচ্ছি। এবং এই সময় অ্যাংজাইটি আসছে, বিহেভিয়ার হচ্ছে লোকের সাথে, এবং আমরা স্ট্রেসড হচ্ছি। এবার এত স্ট্রেসও নেই, তো অ্যাংজাইটিও নেই, ভালোভাবে থাকাটা এত কঠিন না। কিন্তু মনের মধ্যে কম্পিটিশন, মনের মধ্যে অশান্তি, অস্থিরতা আমাদের টেনশন গুলোকে বাড়িয়ে দিচ্ছে। একটু আগে একটা ছেলের কুণ্ডলী দেখলাম, দীর্ঘদিন ধরে আমার ক্লায়েন্ট, সে হচ্ছে গিয়ে ভালো কোম্পানিতে চাকরি করতো ইন্ডিয়াতে, সামান্য কিছুটা ইনক্রিমেন্টের জন্য আমেরিকাতে চলে গেছে। এবার অল্প একটু ইনক্রিমেন্ট আমেরিকাতে যথেষ্ট নয়, এবার পড়েছে মহা বিপদে। কোম্পানি বলছে তোমাকে ডিসেম্বরের পরে দেশে পাঠাবো। এবার দেশে আসবার পরে দেশে কিন্তু চাকরি দিয়ে পাঠাচ্ছে না, বলছে তোমাকে বেরিয়ে যেতে হবে। যে এবার সে পড়ে গেছে স্ট্রেসের মধ্যে। এবার তার যে কোয়ালিটি আছে তাতে নতুন চাকরি পাওয়াটা মুশকিল, বিটেক মাত্র। তো এই যে সিচুয়েশন, এই টাফ সিচুয়েশনে বহু বহু মানুষ রয়েছে। এবার এই যে একটু চাহিদা, সেটা পূরণ করবার চেষ্টা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আমাদের মাইন্ডকে ডিস্টার্ব করছে। মাইন্ডকে ডিস্টার্ব করবার সঙ্গে সঙ্গে ডিস্টার্ব হচ্ছে রিলেশনশিপ গুলো। সম্পর্ক এখন ওয়ান কাইন্ড অফ বিজনেসে চলে এসছে। কেন আমি সম্পর্কে যাব? আমি কি সম্পর্কে গিয়ে ভালো থাকবো? মানুষ চিন্তায় পড়ছে, সম্পর্কে যাওয়ার পরে আমার লাইফস্টাইল বেটার হবে কিনা, এই এই অ্যাংজাইটি, সেটা হচ্ছে গিয়ে মানুষের মধ্যে কাজ করছে, এবং ভয়ঙ্কর ভাবে কাজ করছে। তো এই অ্যাংজাইটি থেকে মানুষ কিন্তু বেরিয়ে আসতে পারছে না। এই অ্যাংজাইটি যত বাড়ছে, তত মানুষের খারাপ থাকা, এই ব্যাপারটাও বাড়ছে। ক্রমাগত আমরা আরো খারাপ থাকছি, এবং এটা এফেক্ট করছে প্রথমত হৃদয় রেখাকে, সম্পর্ক, গ্রোথ, ডেভেলপমেন্ট, পার্শিয়ালি আয়ু, শারীরিক সুস্থতা, হৃৎপিণ্ডের অবস্থা, প্রেম, ভালোবাসা, আধ্যাত্মিকতা, জীবনী শক্তি, মানুষকে গুছিয়ে রাখা, বিবাহিত জীবনের স্থিতিশীলতা, ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, বাস্তব এবং কল্পনাকে আলাদা করবার ক্ষমতা, এই সমস্ত বিষয় আমরা হৃদয় রেখা থেকে পাই। আরো একবার বলি আমি, প্রেম, বিবাহ, ইমোশন, বৈবাহিক সম্পর্ক, আধ্যাত্মিক মানসিকতা, পড়াশুনো, স্মৃতিশক্তি, জমি, জায়গা, বাড়ি, ভূমি, জমি প্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তি, সুখ, দুঃখ, কষ্ট, বিবাহিত জীবনের স্থিতিশীলতা, পরকীয়া প্রেমের প্রতি আগ্রহ, আধ্যাত্মিকতা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে রিয়েলিটি,
এবং কল্পনা, অবাস্তব মানসিকতাকে টোটালি ডিফারেন্সিয়েট করবার ক্ষমতা, এই বিষয়টা আমরা হৃদয় রেখা থেকে প্রাপ্ত করি। তাহলে হৃদয় রেখা আমাদের মোটামুটি 18 বছর বয়সের পর থেকে সে কিন্তু অ্যাক্টিভেটেড হতে শুরু করে। তাহলে বেসিক বিষয়গুলো হৃদয় রেখা সম্পর্কে আমরা কি জানবো বা কি করব, সেই সম্পর্কে একটা ধারণা সেটা আমরা প্রাপ্ত হই। এরপরে আমরা হৃদয় রেখার আরো কিছু ডিটেলিং এ চলে যাব। ডিটেলিং বলতে হৃদয় রেখার শুরু। আমরা সবাই জানি যে হৃদয় রেখার যে শুরু হয় এটা বুধ ক্ষেত্র থেকে শুরু হয়। বুধ ক্ষেত্র কোনটা? বুধ ক্ষেত্র হচ্ছে কনিষ্ঠা, কনিষ্ঠার ঠিক নিচের অংশটা সেটা হচ্ছে বুধ ক্ষেত্র। তাহলে এই যে কনিষ্ঠা ঠিক নিচের অংশ এটা হচ্ছে বুধ ক্ষেত্র। এর যে নিচের রেখাটা, এই রেখাটা এর নাম হচ্ছে হৃদয় রেখা। আরেকটু ডিটেলে আমরা হৃদয় রেখা থেকে পড়ছি। এই হৃদয় রেখা একজন জাতকের আমরা বললাম কল্পনা এবং বাস্তবের মধ্যে ডিফারেন্সিয়েট করতে শেখা। ঠিক এই কারণে এই রেখাটাকে বিজ্ঞান রেখাও বলা যেতে পারে। এই রেখাটিকে আমরা প্রণয় রেখা বলি। এই রেখাটার গভীরতা থেকে আমরা একজন জাতক বা জাতিকার হৃৎপিণ্ডের অবস্থা এবং ব্লাড সার্কুলেশন বুঝতে পারি। হৃদয় রেখা যদি কালচে টাইপের হয়ে যায়, তার মানে এই মানুষটার ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে প্রবল সমস্যা আছে। ব্লাড প্রেশার এর ক্ষেত্রে হাই হতে হবে, এবং এই মানুষটা অনেক বেশি কঠিন কঠোর, রোমান্টিকতার অভাব রয়েছে এই মানুষটার মধ্যে। আবার হৃদয় রেখা যদি একটু হালকা রেডিশ রেডিশ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই মানুষটা স্নিগ্ধ, রোমান্টিক, প্রেমের ক্ষেত্রে এই মানুষটা ভীষণ ভালো। এই রেখার উৎপত্তি আমরা বললাম বুধ ক্ষেত্র থেকে উৎপত্তি হয়েছে। এটাই এটাই ঠিক। কিছু কিছু মানুষ এই রেখাকে বৃহস্পতি থেকে উৎপত্তি হয় বলে থাকেন, কিন্তু সেটা ঠিকঠাক নয়। উৎপত্তিটা হচ্ছে বুধ ক্ষেত্রের নিচ থেকেই। এই হৃদয় রেখা সরাসরি আমাদের অনুভূতি, প্রেম, প্রীতি, ভালোবাসার সঙ্গে কানেক্টেড। এই রেখার মাধ্যমে আমরা জাতক বা জাতিকার যৌন প্রবৃত্তিকে উপলব্ধি করতে পারি। হৃদয় রেখা যদি একদম সরল ভাবে শনির দিকে যায়, ধরুন বিষয়টাকে আমরা একটু ছবিতে আঁকি। ধরুন এই হচ্ছে হৃদয় রেখা। এবার এখানে আমাদের চারটে আঙ্গুলকে বুঝতে হবে। এটা হচ্ছে কনিষ্ঠা, এখান থেকে এতটুকু, এটা অনামিকা, এটা মধ্যমা, আর এটা হচ্ছে তর্জনী। একটু ছোট ছোট হয়ে থাকে। এটা মধ্যমা আর এটা তর্জনী। জেনারেলি হৃদয় রেখাকে আমরা এই পর্যন্তই দেখতে চাই। এইটা বুধ ক্ষেত্র, এটা মঙ্গল ক্ষেত্র, আর এটা চন্দ্র ক্ষেত্র। তো এই যে ক্ষেত্রটা, এটা হচ্ছে চন্দ্রক্ষেত্র, উচ্চচন্দ্র, নিম্নচন্দ্র, মধ্যচন্দ্র। এই ক্ষেত্রটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র, আর এটা হচ্ছে বুধের ক্ষেত্র। এটা কিন্তু হাত, ঠিক আছে। এই ক্ষেত্রটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। তো হৃদয় রেখা এখান থেকে উঠে নর্মালি আমাদের একদম ঠিকঠাক হৃদয় রেখা হচ্ছে বুধ ক্ষেত্র থেকে উঠবে, বুধের ক্ষেত্রে নিচ থেকে উঠে শনির ক্ষেত্র থেকে ত্যাগ করে এই বৃহস্পতি ক্ষেত্রের দিকে একটুখানি যাবে। একটু গেলে হচ্ছে বেস্ট। যদি এইটা বেশি চলে যায় বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে, প্রচন্ড ইগো প্রবলেম বাড়বে। অহংকার কিছু নেই, কিন্তু অহংকারটুকু আছে।
আপনাদের কারোর হাতে এরকম হৃদয় রেখা নেই, আমি একদম নিশ্চিন্ত। আপনাদের বেশিরভাগের ক্ষেত্রে হৃদয় রেখা যেটা রয়েছে, আপনারা এবার মেলাবেন এবং আমাকে বলবেন ইয়েস অর নো। যাদের নো তারা নো বলবেন, যাদের ইয়েস তারা ইয়েস বলবেন। আপনাদের হাতের ক্ষেত্রে যে হৃদয় রেখাটা দেখতে পাওয়া যাবে, সেটা মোটামুটি শনির ক্ষেত্র অব্দি এসছে, এসে দুটো ভাগ হয়েছে। একটা এইভাবে গেছে, একটা এইভাবে গেছে। কারোর ক্ষেত্রে এটা তিনটে ভাগ হয়েছে এইভাবে। আপনাদের এই শনির ক্ষেত্রে এটা এখানে এসে ভাঙতে পারে, কিংবা বৃহস্পতি ক্ষেত্রে একটু আগে গিয়ে ভাঙতে পারে। এইরকম হৃদয় রেখা এবার এই শাখা তিনটে হতে পারে, দুটো হতে পারে। এবার হাত দেখুন আর আমাকে লিখুন। স্যার, শাখা দুইটা তিনটা কি বোঝায়? খাওয়ারে হচ্ছে কি, এই যে হৃদয় রেখাটা এসে ডিস্ট্রিবিউশন হচ্ছে, দুটো হতে পারে, এটা হচ্ছে দুটো শাখা, এটা হচ্ছে তিনটে শাখা। এবার এই যে হৃদয় রেখার তিনটে শাখা বলছি কেন, এটাকে একটু বুঝতে হবে। হৃদয় হচ্ছে আমার মন। এবার এই হৃদয় রেখাটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে শনি ক্ষেত্র অব্দি এসছে। যদি না আসে তাহলে বুদ্ধিমত্তার অভাব, এটা হচ্ছে গিয়ে মূর্খ, বুদ্ধি নেই। এগুলো হচ্ছে ওই ডাউন সিনড্রোম বা এই টাইপের বেবিদের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। তো এরকম নয়, আমাদের হৃদয় রেখা আরো এগোবে। আমাদের হৃদয় রেখা এই পর্যন্ত এগোবে। এই পর্যন্ত এগিয়ে একটু বৃহস্পতির দিকে ঢুকবে, পুরোটা অথবা কিছুটা। পুরোটাও ঢুকতে পারে, কিছুটাও ঢুকতে পারে। কিন্তু শনি রেখার একটা রেখা এরকম বেরোবেই। কারণ যদি হৃদয় রেখা আমার মনে স্পিরিচুয়ালিজম না থাকে, তাহলে আজকে আপনি কাজকর্ম ছেড়ে ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির অনলাইন ক্লাসে থাকতে পারবেন না। আমার এই ছবি আঁকাটা ভুল হয়েছে। এই ছবিটা ভুল হয়েছে কি, আমার ছবিটা হচ্ছে গিয়ে রেখাটা এরকম টাইপের হয়ে গেছে, এরকম রেখা নয় কিন্তু। আপনাদের রেখাটা হবে এরকম, এরকম। আর একটা রেখা এখান থেকে অথবা এখান থেকে এগিয়ে যাবে। এবার এই যে স্টার্টিংটা, বিগিনিংটা আমরা দেখতে পাচ্ছি, এই বিগিনিংটা এখানেও হতে পারে, অথবা হচ্ছে কি এগিয়ে গিয়ে এখান থেকেও হতে পারে। যত এখানে হবে, এবার লক্ষ্য করুন, যদি এটা এখানে শনির ওপরে ওঠে, তাহলে সেই মানুষটার কাছে গুরু, শিক্ষক, গুরুর বাক্য, জ্যোতিষ, আধ্যাত্মিক রীতিনীতি, সেগুলোর বিশাল ভ্যালু। কোনো যুক্তি যুক্তি আমি জানি না, আমি জানি এটা পুঁথিতে শাস্ত্রে লেখা আছে, দ্যাট ইজ ট্রু। কারণ আমার হচ্ছে গিয়ে ভাবার ক্ষমতা নেই। কিন্তু এই বিষয়টাই যদি এগিয়ে গিয়ে বৃহস্পতির দিকে চলে আসে, তখন কিন্তু লজিক চলে আসছে। এবার সে বইপত্র পড়বে, আচ্ছা মা কালীর চারটে হাত বলেছে, মা কালীর কি সব জায়গাতেই চারটে হাত, না ত্রিপুরায় দুটো হাত ছিল? খোঁজার চেষ্টা করবে। মনের অনুসন্ধিৎসা, জ্ঞান আহরণের আগ্রহ, এবং সেই অর্জিত জ্ঞানের মাধ্যমে পূর্বার্জিত জ্ঞানকে চ্যালেঞ্জ করার চেষ্টা, সেইটা হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাবে এই মানুষগুলোর মধ্যে। আর যদি এই বিষয়টা শনির ক্ষেত্রের দিকে এসেই থামে, তাহলে হচ্ছে কিন্তু তার ওই পূর্বার্জিত জ্ঞানকে অর্জিত জ্ঞান দিয়ে কোনো কাটাকাটি নেই। যেটা জানি সেটা জানি, অত বেশি শেখার চেষ্টা করতে এসো না তো আমাকে। যা মা বাবা বলে গেছে সেটাই ঠিক। বুঝতে পারলাম। এইবার আমাদের এই যে ঐশ্বরিক চিন্তা, আধ্যাত্মিক চেতনা, এর মধ্যে না একটা লিমিট ক্রস করবার চেষ্টা আছে। এই ব্যাপারটাকে নিয়ে আরেকটু শিখবো, আরেকটু জানবো। যদি কারোর না থাকে, তাহলে তিনি একটা এন লিখে দেবেন। আর যাদের অতিরিক্ত আছে, তারা একটা ওয়াই লিখে দেবেন। এবার এখানে একটা ঘটনা হচ্ছে, এই যে লেখাটা, এই রেখাটা রাহুর দিকের মুভমেন্ট। খেয়াল রাখবেন, এই বৃহস্পতি ক্ষেত্রটার পরেই এখান থেকে শুরু হচ্ছে রাহুর ক্ষেত্র, রাহু রেখার ঠিক নিচ দিয়ে। তাহলে এই রেখাটা যেটা, এর ট্রেন্ড কিন্তু রাহুর দিকে। এবার এই যে রাহুর দিকে এসছে, ঢোকেনি, ঢুকলে সর্বনাশ। কিন্তু না ঢুকে এই দিকে তাল খেয়েছে। ঢুকলে কিন্তু টাকা পয়সা নিয়ে বাম্পার চাপে পড়বে। কিন্তু রাহুর দিকে এই যে ট্রেন্ডটা নিয়েছে, একটুখানি মুভ করতে চেয়েছে, এর মানে কি, আপনার মধ্যে ল্যাক অফ স্যাটিসফ্যাকশন আছে। কিসের জন্য ল্যাক অফ স্যাটিসফ্যাকশনের কারণ হচ্ছে, আপনার জ্ঞান চাই, আপনার আধ্যাত্মিকতা চাই। এবং এই আধ্যাত্মিকতা চাওয়ার জন্য এই রেখাটাকে এইরকম জায়গা থেকে শুরু হতে হবে। আর এই রেখাটা যদি এরকম জায়গা থেকে শুরু হয়, তাহলে অর্থ লিপ্সা তৈরি হবে। টাকা পয়সার দরকার, টাকা পয়সার দরকার ভীষণ ভাবে।
টাকা লাগবেই, মারাত্মক ভাবে টাকা চাই, এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। তাহলে কিছুটা পরিষ্কার হচ্ছে কি? আই থিঙ্ক হচ্ছে। স্যার। হ্যালো। হ্যাঁ। হ্যালো স্যার, যদি হৃদয় রেখাটা একদম আর কি বৃহস্পতির আঙ্গুল আর শনির আঙ্গুল মাঝখান দিয়ে যায়। এখানে এসে থেমে উম, গেছে তো? হ্যাঁ, মানে পুরো মাঝখান দিয়ে আর কি চলে যায় আর কি, ও, কেটে। হ্যাঁ, এতখানি যায়, তারপরে শনি আর দুটো শাখায় ভাগ হয়। তাহলে যাও কি সেটা প্রচন্ড স্পিরিচুয়াল হয়, কিন্তু এদের স্পিরিচুয়ালিজম ব্যক্ত করতে পারে না। এরকম একটা হয়েছে আর এরকম একটা হয়েছে, এটা হয়েছে তো। হ্যাঁ, 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 এটা হয়েছে। এদের প্রবলেমটা হচ্ছে এরা নিজেদের ইমোশন গুলোকে ব্যক্ত করতে পারে না, ইউজ হতে থাকে এরা। প্রচন্ড প্রেশার। এ বা বলছে, এই তুই পড়ছিস না, কিছুদিন পরে চাকরি গুলো, তুই টাকা দিচ্ছিস না, সংসারে টাকা দে। এরকম এরা উত্তপ্ত হতে হতে থাকে এরা। এবং এদের যে আধ্যাত্মিকতা, এদের যে মনোশক্তি, সেগুলো কোনোভাবেই প্রকাশিত হতে পারে না। উম, মানে নিচে রাহুর দিকে যায়নি, এই বৃহস্পতির দিকে এরকমই গেছে, এই যে এই দিক দিয়ে গেছে, আবার আহ, এটাই হয়। শনির দিকে একটা গেছে। তো যাই হোক, আমাদের হাতে আমরা এই রেখাগুলোকে দেখতে পাবো। তো এইটা উম, হচ্ছে আমাদের মোটামুটি আহ হৃদয় রেখার বেসিক বিষয়। এবার হৃদয় রেখা সম্পর্কে আমাদের খুব ডিটেলে পড়তে হবে, আর প্রচুর হৃদয় রেখা স্টাডি করতে হবে। আমরা যারা এখন জ্যোতিষ চর্চা করছি, আপনারা খেয়াল রাখবেন, আমাদের পূর্বার্জিত কিছু পাপ জমে আছে। পূর্বজন্মের বা পূর্ব প্রারব্ধ কিছু পাপ আমাদের মধ্যে জমে আছে। তো এই পাপের জমা ব্যাপারটা আপনারা খুঁজে পাবেন আপনাদের হৃদয় রেখায়। এইখানটাতে আপনারা দেখবেন যে হৃদয় রেখাটা বেশিরভাগের ক্ষেত্রেই শৃঙ্খলা কীর্ণ হয়ে গেছে। এবং এইখানে আপনারা যারা রয়েছেন, তারা প্রত্যেকেই দেখবেন জীবনের একটা দিক, সেটা ফ্যামিলি হতে পারে, সেটা ফিনান্স হতে পারে, সেটা এডুকেশন হতে পারে, একটা দিক ব্লক হয়ে গেছে। প্রচুর আছে তো স্যার হাতে। কেউ চেষ্টা করেও চাকরি জোগাড় করতে পারছেন না, পুরোপুরি কনফিউজড যে আদৌ চাকরি কোনোদিন পাবো কিনা। কারোর ফিনান্সিয়াল কন্ডিশন ভীষণ খারাপ। স্যার, স্যার হৃদয় রিলেশনশিপ রেখা তিল ফেলিয়ার থাকলে এটা কি হয় কিভাবে স্যার? বুঝবো? কারোর ক্ষেত্রে রিলেশনশিপ একদম বরবাদ, কারোর ক্ষেত্রে ফ্যামিলি শেষ হয়ে গেছে, কারোর ক্ষেত্রে বিয়েই হয়নি, কারোর ক্ষেত্রে এডুকেশন শেষ হয়ে গেছে, কারোর ক্ষেত্রে এমন কিছু ইভেন্ট হয়েছে লাইফে, যে ইভেন্ট থেকে আপনি সারা জীবনে কোনোদিন বেরোতে পারবেন না। স্যার হৃদয় রেখা তিল থাকলে কি হয় স্যার? দিলে তো আমরা আসিনি। আচ্ছা, হৃদয় রেখাটা তিনটে ভাগ না হয় যদি এরকম দুটো ভাগ হয় তাহলে কি হয়? হতেই পারে। দুটো ভাগ যদি হয়, সেই ক্ষেত্রে স্পিরিচুয়ালিজম আসবে। দুটো রেখার মধ্যে একটা যদি শনির ক্ষেত্রে আসে, তাহলে বাস্তববাদী মানসিকতা বাড়বে। একটা যদি বৃহস্পতির দিকে যায়, তাহলে সে কিছুটা হচ্ছে গিয়ে শিক্ষা জ্ঞান এইগুলোর দিকে যাবে। এদের কোথায় ভেঙেছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি শনির ক্ষেত্রে ভাঙে কষ্ট বাড়বে, যদি বৃহস্পতির ক্ষেত্রে বাড়ে ইগো বাড়বে। বৃহস্পতির ক্ষেত্রে যদি ভাঙে তাহলে ইগো বাড়বে। কেন বাড়বে? তার পেটের মধ্যে প্রচুর জ্ঞান বিদ্যা বুদ্ধি আছে। তোর তো আমি হাত দেখিনি, তাও তোর হাত দেখ, তোর তোর যা মানে তোকে আমি যতটুকু চিনি, তাদের তোর কোথায় ভেঙেছে আমি দেখিয়ে দিচ্ছি। তোর ক্ষেত্রে হৃদয় রেখাটা এখানে ভাঙচুর করতে করতে তো উঠেছে, উঠে এইখানটাতে এসে, সরি 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 সরি,
এইখানটাতে এসে একটু বেঁকে, এখান থেকে একটু বেশি এইরকম জায়গাতে উঠেছে, উঠে এখানে এসে একটা এদিকে গেছে, একটা এই জায়গা থেকে বৃহস্পতির ক্ষেত্রে থেকে এসছে, যাওয়া উচিত আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই আছে, একদম সেম বৃহস্পতির দিকেই গেছে। এবার এইটা যখন হুম। এসছে, এই রেখাটা এখানে ভাঙা, দারুণ, মানে তুমি না দেখে কি বলছো, বাপরে। এবার এটা যদি এখানে না ভেঙে এখানে ভাঙতো, তাহলে শৈশব থেকে প্রচন্ড প্রেসার, বাচ্চাবেলাটা খুব কঠিন কাটতো, ছোটবেলাতে কোনো আদর আপ্যায়ন কিছুই নেই, খুব প্রেসার, এবং খুব ছোটবেলা থেকে টাফ লাইফ লিড করতে হতো, করতেই হতো, কিছু করার নেই। স্যার এটা যদি জয়েন্ট না হয়ে ভেঙে ভেঙে হয়? এইভাবে পুরো যে ইভেন্টটা হচ্ছে গিয়ে ডিস্টার্ব হয়ে যাবে, সাকসেস রেট কমবে, ভাঙতেই পারে। এখান থেকে না হয়ে ভাগ্যরেখা এখান থেকে উঠে এসে এখানে এসে থেমে গেছে, এখান থেকে এরকম রেখা উঠেছে, হতেই পারে, এটাই তো ন্যাচারাল। এবং সেই ক্ষেত্রে আর ওই আদর্শ সাকসেস আর পাওয়া যাবে না, ড্যামেজ হতে শুরু করলো। যাদের ম্যারিড লাইফ ডিস্টার্ব রয়েছে, তারা একদম চোখ দেখে রেখে নিন, একদম সোজা, একদম আমি এক্ষুনি রেখা এঁকে দেখিয়ে দিচ্ছি। যাদের বিয়ে হয়েছে এবং ম্যারিড লাইফ ডিস্টার্ব রয়েছে, বেশ ভালো রকম ডিস্টার্ব, কন্টিনিউয়াস ডিস্টারবেন্স, নিজের হাতে মেপে দেখে নিন, ডান হাত অথবা বাঁ হাতে এই হৃদয় রেখার এই জায়গাটা থেকে একটা যেন প্যারালাল লাইন মতো রয়েছে, অথবা এখানে হচ্ছে কি শৃঙ্খল এইভাবে তৈরি হয়েছে, মানে জব হ্যাঁ চিহ্ন? স্যার। যে ইয়ে থাকতেই হবে, কিছু করার নেই। এই হৃদয় রেখার ওপরেই কিছু অদ্ভুত ক্ষত, ক্ষত মানে গর্ত, এর উপরে গর্ত হয়ে রয়েছে, গর্ত আপনারা বুঝতে পারবেন। আমি একটা হাত দেখাচ্ছি, এখানে একটা গর্ত দেখা যাচ্ছে, জায়গাটাকে মেনশন করে দিলে বুঝতে পারবেন। বোঝা যাচ্ছে গর্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা স্যার। হচ্ছে প্রমিনেন্ট গর্ত। এই হ্যাঁ হ্যাঁ গর্ত, হ্যাঁ। এই গর্ত যদি থাকে, ওই সময় হার্ট অ্যাটাক করতে পারে, ওই সময় হচ্ছে গিয়ে খুব ভয়ঙ্কর জীবনে কোনো ঘটনা, যে ঘটনা থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন, ভয়ঙ্কর ঘটনা, মানে সাংঘাতিক ঘটনা, সেই ঘটনা হচ্ছে কি আপনাদের জীবনে ঘটতে পারে। তো এই যে হৃদয় রেখা, এই ঘটনা হচ্ছে কি আপনার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করবে, এরকম যদি গর্ত থাকে, এবং ওই সময় ম্যাসিভ হার্ট অ্যাটাক হতে পারে। রিসেন্টলি আমি এক ভদ্রলোকের কুণ্ডলী দেখেছি, অনেকেই জানেন ব্যাপারটা। তো ভদ্রলোকের আমি পরপর দিন ওয়াইজ ইভেন্ট গুলো বলছি। আজকে হচ্ছে বুধবার, বুধবার দিন ভদ্রলোকের, বুধবার দিন গত মাসখানেক ধরে চিনচিন করে ব্যথা করছে বুকে বাঁদিকে। তো ভদ্রলোকের বুধবার দিন উনি টেস্ট করাতে গেছেন, ইকো আর ইসিজি, ইকোকার্ডিওগ্রাম আর ইসিজি দুটো হচ্ছে কি উনি করিয়েছেন। করবার পরে ওনাকে ডাক্তারের কাছে গেছেন বুধবার সন্ধ্যায়। বুধবার দিন সন্ধ্যাবেলা ডাক্তার ওনাকে বলেছেন যে আপনার দিন 10-15 আগে একটা হার্ট অ্যাটাক হয়েছে। ভদ্রলোকের বয়স 40, তো দিন 10-15 আগে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে। এবার ভদ্রলোক তো সুস্থ, বলছে আমার হার্ট অ্যাটাক হয়ে গেল, আমি বুঝতে পারলাম না। বলছে এটাই তো ডেঞ্জারাস, তার মানে আপনি 15 ডেজ উইদাউট ট্রিটমেন্টে রয়েছেন, আপনি ট্রিটমেন্ট শুরু করুন। পরের দিন ভদ্রলোকের ইয়ে হলো কি, যে সেকেন্ড ওপিনিয়ন নিয়ে উনি চলে গেলেন পোলো ক্লিনিক্যালস হসপিটাল, কানাডা। উনি ওখানে ওনাকে ডাক্তার দেখলেন, দেখে বললেন যে উনি বলেননি এসব কিছু, উনি বললেন হালকা ব্যথা হয়েছে। ডাক্তার দেখে বলো দেখুন, দিন 15-র মধ্যে কিন্তু আপনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এবং সেটা আপনি বুঝতে পারেননি, হতে পারে ঘুমের মধ্যে হয়েছে। আপনি কালকে আসুন, আমরা হচ্ছে গিয়ে এনজিওগ্রাম করি, যদি মনে হয়, বারবার কাটাছেড়া করবো না, যদি মনে হয় কালকেই এনজিওপ্লাস্টি করে দেবো, আপ সুস্থ হয়ে যাবেন। আপনাদেরই একজন সহশিক্ষার্থী, আমাদের মৈত্রেদি, মৈত্রেদিকে আমি ফোন করলাম, মৈত্রেদি আটকে উঠলেন, মৈত্রেদি এরকম করেন, আটকে টাটকে ওঠেন। উনি বললেন, স্যার একদম যাবেন না, ও এনজিওপ্লাস্টি করলে পরেই ও হচ্ছে গিয়ে দুটো স্ট্রেইন বসিয়ে দেবে, ও বুকের মধ্যে দুটো স্টেইন বসিয়ে দেবে, এবং তাহলে সারা জীবনের মতো সে হচ্ছে গিয়ে
ডিস্টার্ব হয়ে থাকবে, আর কিন্তু এই ঘটনা থেকে মুক্তি হবে না। তো আমি বললাম যথারীতি, বলবার পরে ভদ্রলোক বলুন, দেখুন এই তো অবস্থা, দুটো ডাক্তার সেম মতামত দিয়েছে, এবার কিন্তু চাপের ব্যাপার। তো জাস্ট একটা ফোন ধরে নিচ্ছি। হ্যাঁ দাদা, ক্লাস করাচ্ছি, ক্লাস করিয়ে কল করছি। কিছু কিছু ফোন আছে সেগুলো একটু ধরতেই হয়, একটু সেই ফোন লেভেলের ফোন। তো ভদ্রলোক তখন হচ্ছে গিয়ে পরের দিন অপারেশন করাতে খেয়ে দিয়ে, ওনার এনজিওগ্রাম হবে তার জরুরি মেন্টালি প্রিপারেশন নিয়ে উনি যাত্রা শুরু করেছেন বারাসাত থেকে অ্যাপোলোর দিকে। এটা বৃহস্পতিবারের ঘটনা। এইবার অ্যাপোলোতে যাওয়ার সময়, অ্যাপোলোতে যেদিন ট্রিটমেন্ট হচ্ছে, সরি এটা শুক্রবার, বৃহস্পতিবার দিন উনি অ্যাপোলোতে ঢুকবার আগে আমাকে বলেছেন, শান্তনুদা চার্টটা একটু দেখুন। তখন উনি আমাকে বলেননি যে আমার এরকম হার্ট অ্যাটাকের কথা বলেছে। তো ওই চার্ট দেখে বললাম, কি হয়েছে, ঠিকঠাক আছে, অসুবিধা তো কিছু নেই, নিশ্চিন্তে থাকুন, স্মোকিংটা একটু কমান, আর খরচটা কমান, টাকা পয়সা কিন্তু রাখতে পারছেন না। তো ভদ্রলোক বললেন, তখন আমাকে বলছে যে আমি হসপিটালে যাচ্ছি এবং আমাকে ডাক্তার এইটা বলেছে, আমি সেকেন্ড অপিনিয়ন দিতে যাচ্ছি। আমি খুব ভালো করে দেখলাম, খুব মানে খুব ভালো করে, যে হার্ট অ্যাটাকের গল্প ভালো করে তো দেখবোই। দেখে দেখা গেল, দেখুন আমি তো কিছুই পাচ্ছি না হার্ট অ্যাটাক হওয়ার মতো, বা আপনার হার্ট যে এখন বরবাদ হয়ে গেছে এটাও পাচ্ছি না। তো উনি খুব উৎসাহ নিয়ে গেলেন, আমি তো মানুষকে খুব উৎসাহ দিতে পারি, তো উৎসাহ দিয়ে দিলাম, আর কিছু পারি না পারি উৎসাহ দিয়ে দিলাম। উৎসাহ নিয়ে উনি গেলেন, গিয়ে ওনাকে ডাক্তার বললো যখন যে আপনার কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে, এবং এখনো ডাক্তার বলেছে, ওনার বন্ধু বলেছে, বন্ধু তো নিঃস্বার্থ ভাবে বলেছে। উনি বেরিয়ে আমাকে আর ফোন করলেন না, ওনার মিসেস ফোন করলেন ওনার অ্যাসিস্ট্যান্টের নাম্বার। কথা হলো, তাই হলো যে কি হলো ব্যাপারটা, আমি আবার দেখলাম কনফিউশন, দশা মিলছে না, চার্ট মিলছে না, ফোরারই ম্যাচ করছে না, কি করে হলো। তো আমি তো বললাম যে ঠিক আছে, আমি একটা মহামৃত্যুঞ্জয় পুজোতে আহুতি দেওয়াচ্ছি, কি করা যাবে। এবার মনের মধ্যে বিশাল খটকা, যে এরকম ভুলভাল প্রেডিকশন করলাম, এবং দুপুরবেলা বললাম যে কিছু হয়নি, খানিকক্ষণ পরেই লোক বললো, ডাক্তার বলে দিল যে না, আপনাকে অপারেশন করতে হবে এবং ভয়ঙ্কর ব্যাপার। তো যাই হোক, পরের দিন মৈত্রীদির সঙ্গে কথা বলে ওনাকে বললাম। এবার উনি হট করে একটা ডিসিশন নিলেন, ওই অ্যাপোলো হসপিটালে ঢুকবার সময় একটা সিগন্যাল করে, ওই সিগন্যাল থেকে উনি ভাবলেন যে আমি আরেকটা ডাক্তার দেখাই। দিয়ে উনি রুবি হসপিটালে আরেকটা ডাক্তার দেখান। এই ডাক্তার বলল যে আপনার রিপোর্ট, আপনার এক্সটার্নাল এক্সপ্রেশন দুটো ম্যাচ করছে না। আমি একটা কাজ করি, আমি একটা এনজিও স্ক্যান করি। তো এনজিও স্ক্যান করতে উনি গেলেন। এনজিও স্ক্যানটা খরচ সাপেক্ষ, ওনার টাকা আছে বহুত টাকা, খরচ টরচ করে উনি স্ক্যানটা করলেন। এবার স্ক্যানটা করবার পরে বিশাল কুকুর ডাকছে, ভারী কুকুর। স্ক্যানটা করবার পরে ধরা পড়লো যে ওনার হার্টে কিছু হয়নি। ভাবুন, ওনার হার্টে কিছুই হয়নি, এবং ওনাকে ডাক্তার বুঝিয়ে দিল যে এটা আপনার বার্থ ডিফেক্ট। বাট আপনি যেহেতু একটা ফিল করেছেন আপনার এই ইকো বা ইকো ইসিজি এতে ডিস্টারবেন্স আছে, আপনি 3 মাস ট্রিটমেন্টে থাকুন, 3 মাস মেডিকেশনে আপনি একদম সুস্থ হয়ে যাবেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রেডিকশনটা কোন লেভেলে কখনো কখনো চলে যায়। অনেক সময় আমরা ভুল করি, সত্যিই করি, কিন্তু অনেক সময় যে প্রেডিকশনের লেভেলে আমরা চলে যাই সেটা কিন্তু রিয়েলি মারাত্মক। তো সুতরাং আপনাদের প্রেডিকশন কথা বলবে, আর আপনাদের মনে হবে যে আমাদের অনেক কিছু শেখা বাকি, কিন্তু যেদিন পরীক্ষায় বসবেন, তাহলে ক্লায়েন্টের হাতটা দেখবেন, কিংবা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের ছক দেখবেন, সেদিন আপনাদের ভেতরে থাকা একটা জিনিস সে কথা বলে বলে দেবে যে এটা বলো, এটা মিলবে, এবং আপনারা প্রেডিক্ট করবেন সেটা মিলবে। তোমার সবচেয়ে লো কনফিডেন্সের স্টুডেন্ট, সে হচ্ছে কি আমার কাছে 7 বছর ক্লাস করছে, এখনো করছে, সেই স্টুডেন্ট যার কনফিডেন্স লেভেল সবচেয়ে লো, প্রেডিকশন শুনে আমি অবাক হয়ে যাই, কি করে এইসব প্রেডিকশন করছে। ছক দেখে বলে দিয়েছে যে আপনার মেয়ের এই বিয়ের, ঘটনাটা হচ্ছে একটা লোক ছেলের বিয়ের জন্য একটি মেয়ের কুণ্ডলী নিয়ে গেছে। সেই মেয়ের কুণ্ডলী দেখে বলেছে এই মেয়ের আগে একটা প্রেম ছিল,
সেই প্রেমে এই মেয়েটি প্রেগনেন্ট হয়েছিল। ভাবুন কি প্রেডিকশন! এবং দুর্ভাগ্যবশত বিষয়টা একদম পারফেক্ট। তো আপনাদের ক্ষেত্রেও আপনারা এরকমই প্রেডিকশন করবেন, চাই কি এর থেকেও সাংঘাতিক সাংঘাতিক প্রেডিকশন করবেন। এবার পার্থবাবু যেটা বলেছিলেন হৃদয় রেখায় তিল থাকলে যেটা হয়, হৃদয় রেখার বহু তিল আছে, বিভিন্ন জায়গায় তিল আছে। হৃদয় রেখার এই যে ক্ষেত্রটা, এটা হচ্ছে গঙ্গা, আর এটা হচ্ছে গঙ্গার অববাহিকা। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো হচ্ছে গিয়ে হৃদয় রেখার সঙ্গে কানেক্টেড জায়গা। এবার এখানে আমরা অনেকগুলো ক্ষেত্র পাচ্ছি। এখানে বুধ ক্ষেত্র, মঙ্গল ক্ষেত্র, বৃহস্পতি ক্ষেত্র, রবি ক্ষেত্র, শনি ক্ষেত্র, তার নিচে কেতুর ক্ষেত্র, এতগুলো ক্ষেত্র আমরা পাচ্ছি। ফলে এইখানে তিল কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। এবং তিলটা এক্স্যাক্টলি কোথায় রয়েছে, একটা তিলের ছবি আমি আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। ধরুন এখানে একটা তিল আছে, এই তিলটা এখানে আছে, এই তিলটা হৃদয় রেখার উপরেই আছে। এই প্রত্যেকটা তিলের মর্ম কিন্তু আলাদা। তাই আজকে আমরা তিল নিয়ে আইডেন্টিফাই করতে পারবো না। যদি কোনো লোকের এইখানে তিল থাকে, তাহলে তার হচ্ছে গিয়ে ছোটবেলায় বাবা মা তাদের মধ্যে কারোর মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি কারোর এইখানে তিল থাকে বা এখানেই তিল থাকে, তাহলে তার তোতলা হওয়ার সম্ভাবনা বাড়ে। আবার এই তিলটাই যদি এইখানটায় থাকে, তাহলে ব্যবসায় প্রবল ক্ষতির সম্ভাবনা ইন্ডিকেট করে। এরকম বিভিন্ন টাইপের তিল রয়েছে। কখনো কখনো হৃদয় রেখার তিল মাঙ্গলিক দোষকে ইন্ডিকেট করে। তো সুতরাং তিল ব্যাপারটা, এটাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে, বুঝতে। যাই হোক, তো এবার আমরা কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস একটু শিখি। একটা মিনিট। এই যে হৃদয় রেখা, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন এই হৃদয় রেখা এই শেষের দিকটা এরকম রয়েছে। এটা এরকম হচ্ছে মাছের কাঁটা, এরা প্রত্যেকের হাতে রয়েছে। যদি কারোর হাতে না থাকে, তাহলে জাস্ট একটা এন লিখুন। আমি জানি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে রয়েছে। এই যে এইটা ছড়িয়েছে, এইটা হচ্ছে দুটো জিনিসকে ইন্ডিকেট করে। একটা হচ্ছে আহ সন্তান প্রাপ্তি। এরকম হতেই পারে অনেকের হাতে সন্তান নেই, বা অনেক সন্তান বা অনেকের কাছে সন্তান জন্মই হয়নি, অনেকের ক্ষেত্রে হতে পারে। কিন্তু তাদের ক্ষেত্রেও এই ব্যাপারটার ইন্ডিকেশন মানে হচ্ছে এই মানুষটার মধ্যে মাতৃত্ব বা পিতৃত্বের ভাব আছে। এই মানুষটার মধ্যে মাতৃত্ব বা পিতৃত্ব অর্জনের চেষ্টা আছে। এই ব্যাপারটা আমরা এখানে বুঝতে পারবো। বোঝা গেল? এবার এইটা হচ্ছে গিয়ে মানুষটা বাস্তব থেকে শিখতে পারে। এবং এই দিকটা হচ্ছে বুধের দিকটা হচ্ছে চাইল্ডিশনেস, আর মঙ্গলের দিকটা হচ্ছে ম্যাচিউরিটি। এই ম্যাচিউরিটি আর চাইল্ডিশনেস মানে শিখন ক্ষমতা এবং অভিজ্ঞতা, এই দুটোকে কাজে লাগিয়ে মানুষটা সামনের দিকে এগিয়ে চলেছেন। এই যে সামনের দিকে অর্থাৎ ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছেন, এই যে ব্যাপারটা, এই যে এবিলিটি, এই যে ক্ষমতা, এইটা এই মানুষটাকে হৃদয়রেখা দিয়েছে। এই মানুষগুলোর মধ্যে ব্যবসা বুদ্ধি আছে। এরা বিজ্ঞান মনস্ক, এরা যুক্তিবাদী এবং ভাববাদ। ভগবানকে মানি, ভগবানকে মানি, ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করি, কিন্তু মূর্তি পূজা করবো না। এই যে মেন্টালিটি, ঈশ্বর সর্বব্যাপী, ঈশ্বর কি ছোট মূর্তির মধ্যে আছেন, এই যে মেন্টালিটি, এটা এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। যে বিশ্বাস তো করি, কিন্তু সেই বিশ্বাসের মধ্যে কিছুটা যুক্তি আমাকে দিতে হবে। যেমন আপনাদের একটা এক্সাম্পল দিই। আমি প্রেতের অস্তিত্ব নিয়ে চিন্তায় ছিলাম, প্রেত আমি কোনোদিন সেভাবে দেখিনি। তো রিসেন্টলি একটা জায়গায় গিয়ে আমি উপলব্ধি করলাম যে না, প্রেত আছে। এর আগে আমি প্রেতের অস্তিত্ব বুঝেছি, কিন্তু অত প্রমিনেন্ট হবে না।
এবার আমি প্রেতের অস্তিত্ব বুঝেছি একদম, মানে এটাকে বলে জ্যান্ত ভূত। তো এইটা হচ্ছে কি আমি যুক্তিবাদ, আমি দেখতে পেয়েছি, আমি এবার বিশ্বাস করি। এইবার এই যে রেখাটাকে আমরা আঁকলাম, এই রেখাটা, এই যে রেখাগুলো নিচের দিকে নেমেছে, এই রেখাগুলো থাকলে জাতক যুক্তিবাদী হবে, অবশ্যই যুক্তিবাদী হবে। এগুলো সরু সরু রেখা, উপরের দিকে কম আছে আপনাদের হাতে, নিচের দিকে বেশি আছে, মিলিয়ে নেবেন, যে কথাগুলো বলছি মিলবে। নিচের দিকে বেশি, উপরের দিকে কম। উপরের দিকে একটা রেখা বুধের দিকে চলে যেতে পারে কারোর কারোর ক্ষেত্রে, যদি কারোর ক্ষেত্রে যায় উনি কিন্তু অঙ্কে ভালো। কিন্তু আমাদের কারুর হাতেই এখান থেকে কোনো রেখা মঙ্গলের দিকে না পেলে, মিলিয়ে নিন। কারুর হাতে থাকলে একটু ইয়েস বলে লিখুন। থাকবে না। একমাত্র পুলিশে চাকরি করেন, সিআরপিএফ এ আছেন, ওনার হাতে থাকতে পারে দেবেশ বাবু, একমাত্র। আর কারোর হাতে রেখা থাকবে না। কিন্তু দেবেশ বাবুর সঙ্গে এতদিন কথাবার্তা বলে আমি যা বুঝেছি, তাতে ওনার হাতেও নামবে না। উনি আর্মিতে চাকরি করতে পারেন, উনি পুলিশে চাকরি করতে পারেন, কিন্তু উনি অত্যন্ত সফট। দেবেশ বাবু আছেন না বেরিয়ে গেছেন? ভেরি গুড, কোনো অসুবিধা নেই। এবারে এই রেখাটা যদি এইভাবে নিচের দিকে নামে, তাহলে জাতকের মধ্যে প্রচন্ড খরচ করবার মেন্টালিটি বাড়ে। টাকা থাক না থাক আমাকে খরচা করতে হবে, হঠকারী মানসিকতা, এটা মনে চেপেছে, এটা আমি করব, আমাকে আটকানো যাবে না। প্রচন্ড উগ্র, রাগী, অ্যাগ্রেসিভ এবং খিটখিটে প্রকৃতির মানসিকতা, এবং একটা অদ্ভুত বিশ্বাস। বাকি কে কি বলেছে কি এলো গেল, আমি যেটা বলেছি দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এই মেন্টালিটি নিয়ে এই মানুষটা এগোবে। এই যে রেখাটা নিচের দিকে নেমেছে, এই রেখাটার সঙ্গে সঙ্গে এবার একটু কম্বিনেশনে আসবো। এই রেখাটার সঙ্গে সঙ্গে যদি, এই রেখার সঙ্গে যদি শুক্র ক্ষেত্র, লক্ষ্য করুন বুড়ো আঙ্গুলের ঠিক নিচের দিকের অংশটা যদি একটু পীড়িত হয়, কালচে হয়, লালচে হয়, জালযুক্ত হয়, তাহলে কিন্তু চরিত্রটি গেল। যাকে আমরা বলি চরিত্র, সেই চরিত্রটি গেল। এবং এই চরিত্রহীনতার কারণে প্রচুর খরচ, যাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। আনলিমিটেড খরচের মানসিকতা, কোনোভাবে সেই খরচকে কন্ট্রোল করা যাচ্ছে না বা যাবে না। এই রেখাটার উপরে, এই যে রেখাটা মঙ্গলের দিকে নেমেছে, এই রেখাটার উপরে যদি কোনো তিল থাকে, এই তিলটা কিন্তু হঠাৎ মৃত্যু, ইনফ্যাক্ট আত্মহত্যার প্রবণতাও ইন্ডিকেট করতে পারে। প্রোভাইডেড, খেয়াল রাখতে হবে আয়ু রেখাটা যেন ভালো থাকে। খেয়াল রাখবেন, আয়ু রেখা বড় মানেই দীর্ঘায়ু নয়, আয়ু রেখা সুস্থ মানে দীর্ঘায়ু। আয়ু রেখা বড় কিন্তু এরকম এরকম আয়ু রেখা, এই মানুষ কিন্তু দীর্ঘায়ু নয়। আয়ু রেখা হবে গভীর এবং স্ট্রেট, তাহলে হচ্ছে গিয়ে সেই মানুষটাকে আমরা দীর্ঘায়ু বলবো। যাই হোক, মঙ্গলের ক্ষেত্রে যদি এরকম রেখা থাকে, তাহলে তা কিন্তু মোটেও ভালো রেখা নয়। এই রেখা সমস্যা সৃষ্টি করবে। পরিষ্কার হলো মোটামুটি বিষয়টা। হৃদয় রেখার সূচনা, এটা আমরা বুঝতে পারলাম।
হৃদয় রেখার শুরুতেই যদি তিল থাকে, কোনো জব চিহ্ন থাকে, সেটা অত্যন্ত বাজে চিহ্ন হিসেবে ট্রিটেড হয়। জব চিহ্নটা কি? হৃদয় রেখাটা হচ্ছে এরকম রয়েছে, এটা বৃত্ত চিহ্ন, এটা অ্যাকচুয়ালি জব চিহ্ন নয়। এই এটাকে আমরা বলবো জব চিহ্ন বা আইল্যান্ড। এটা হচ্ছে জব চিহ্ন। এটা হচ্ছে মা অথবা বাবার প্রবল স্বাস্থ্যহানি কিংবা অপরের বাড়িতে, অন্য কারোর বাড়িতে মানুষ হওয়ার চিহ্ন। অন্য কারোর বাড়িতে সে মানুষ হয়েছে, তার চিহ্ন। অথবা এই রেখাটাতে প্রবল শরীর খারাপ ছোটবেলায়, সেটা ইন্ডিকেট করেছে। কোনো কোনো মানুষের ক্ষেত্রে আমরা জানতে পারি যে বাবা অথবা মা কেউ একজন এই মানুষটাকে ছেড়ে চলে গেছেন। তো এই যে ছেড়ে চলে যাওয়া মেন্টালিটি, এইটা কিন্তু আমরা এরকম কম্বিনেশনে বা এরকম হাতে দেখতে পাই। তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে পিতৃরেখা মাতৃরেখা। পিতৃরেখাটাতে ডিস্টার্ব থাকবে, একটু কাটাকুটি মতো থাকবে, এখানে জব চিহ্ন টিহ্ন থাকবে। মাতৃরেখা এটাও পীড়িত হবে, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই চন্দ্রক্ষেত্র শুক্রক্ষেত্র পীড়িত হবে। সেই ক্ষেত্রে এই মানুষগুলোর মা বাবা ছেড়ে চলে যাচ্ছে বা আলাদা হয়ে গেছে, এরকম ঘটনা দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে আঙ্গুলের নিচ থেকে হৃদয় রেখা কতটা দূরে রয়েছে। হৃদয় রেখা যতটা দূরে থাকবে, সেই ক্ষেত্রের ক্ষমতা কিন্তু অতটা বাড়বে। এটা হচ্ছে আঙ্গুলের সেট, এখান থেকে আঙ্গুলগুলো শুরু হয়েছে। এবার এখানে হৃদয় রেখা খুব কাছে, তাহলে ভূমের ক্ষেত্রে এইটুকু। আবার হৃদয় রেখা যদি এখানে থাকে, তাহলে শনির ক্ষেত্র হচ্ছে এত বড়। হৃদয় রেখা যদি এরকম থাকে, এটা একটা ভালো। এইখান থেকে এতটা বুধের ক্ষেত্র, এতটা রবির ক্ষেত্র, এতটা শনি, এতটা বৃহস্পতি। ইনফ্যাক্ট হৃদয় রেখাটা তো এতটা আসেনি, হৃদয় রেখাটা এই পর্যন্ত এসে চেঞ্জ হয়েছে। আর বৃহস্পতি ক্ষেত্রের দিকে ঢুকেছে আর এরকম গেছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রটা এরকম ছড়িয়েছে, বড় ক্ষেত্র। বৃহস্পতির ক্ষেত্রটা বড় হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রের মাপটা কতটা বড় হয়েছে, সেটা ইন্ডিকেট করবে এই মানুষটা কতটা ট্যালেন্টেড, এই মানুষটা কতটা মানসিক দিক থেকে উদার, এই মানুষটা কতটা জ্ঞান গর্ভ, এই মানুষটা কতটা পড়াশুনো করতে পারে, বা এদের মধ্যে কতটা শিল্পী সত্তা রয়েছে, এই মানুষগুলো কতটা হৃদয়ের প্রয়োগ করতে পারে, এদের মধ্যে কতটা নিপুণতা বা সেন্স অফ পারফেকশন রয়েছে। যত বড়, এরা কিন্তু তত ক্রিয়েটিভ। তবে ক্রিয়েটিভিটি ব্যাপারটাকে বাড়াতে গেলে অবশ্যই শিরোরেখাটাকে ভালো হতে হবে। শিরোরেখা যদি খুব দুর্বল হয়ে যায়, তাহলে ক্রিয়েটিভিটি নষ্ট হবে। এই মানুষগুলো প্রেম ভালোবাসা ইত্যাদির ত্যাগকে প্রাধান্য দেবেন। সমাজ, সোসাইটি, পরিবার, পরিবেশ এদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এদের মারাত্মক লেভেলের বেশি। কোনো কোনো সময় এদের অতিরিক্ত দায়িত্ব বোধ থাকে, এবং অতিরিক্ত দায়িত্ব বোধের কারণে এরা নিজেরাই নিজেদেরকে বঞ্চিত করে থাকেন। পরিষ্কার হলো? আচ্ছা। স্যার হৃদয় রেখার শেষে যে তিনটে বললেন চিহ্ন থাকবে, মানে তিনটা
ভাগ হবে ওইখানে যদি শিরোরেখা, না সৌভাগ্য রেখা যদি গিয়ে একটা মন্দিরের মতো চূড়ার মতো সৃষ্টি করে, ওটা কি হবে? ওটাকে বলা হয় ত্রিভুজ। ত্রিভুজ সবসময় প্রোটেক্টিভ, ত্রিভুজের জন্য কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। স্যার, উমা ম্যাডাম যেটা আর কি বললেন ওটা একটু এঁকে দেখিয়ে দেবেন, আমি ঠিক বুঝলাম না তো। দেখিয়ে দেবো তো। এবার কিন্তু আপনাদের কাজ হচ্ছে হাত দেখা। হাতটাকে বেশ ভালোভাবে দেখতে হবে। প্রতিদিন অন্তত 4-5টা হাত দেখবেন, মুখ দেখবেন, মানুষটা কি হতে পারে। আপনি সবসময় যে জানতে পারবেন এরকম নয়। এরকম তৈরি হয়। এটা একটা হতে পারে, আর একটা হতে পারে এই ভাগ্যরেখা উঠেছে, আর এইখান থেকে এই রেখাটা এসে এইভাবে ত্রিভুজ তৈরি করছে। এরকম আমরা হৃদয় রেখা প্রচুর দেখতে পাবো। এবার এগুলো পজিটিভ। সেকেন্ডটা। এগুলো পজিটিভ। যেমন হচ্ছে কি, ধরুন হৃদয় রেখার এখানে একটা রেখা উঠেছে এই রবি রেখার দিকে। এই এই যে রবি রেখার দিকে এরকম রেখা উঠেছে, মানে চাকরি করবার টেন্ডেন্সি। যে একটা চাকরি করব বা নিজে কিছু করব, দাঁড়াবো, ব্যবসা করব, কিছু না কিছু একটা করব, নিজেকে নিজে প্রতিষ্ঠিত করব, এই মেন্টালিটি ইন্ডিকেট করবে এই রেখা। আবার ত্রিভুজ যখন এরকম হবে, ধরুন ত্রিভুজটা এরকম হয়েছে, এরকম ত্রিভুজ আপনারা দেখতে পাবেন। আপনারা মোটামুটি প্রত্যেকের হাতে এই ত্রিভুজটা পাবেন। উপরেরটা পান না পান, এই ত্রিভুজটা পাবেন। এক সেকেন্ড। এই ভাগ্যরেখা উঠেছে, এইখানে ত্রিভুজ, এখানে এরকম ত্রিভুজ, এইসব পাবেন। মিলিয়ে নিন, আপনাদের হাতে আছে, কিছু করার নেই, আছেই। এই ত্রিভুজগুলো ইন্ডিকেট করে অ্যাস্ট্রোলজিক্যাল নলেজের গ্রোথ এবং তার সঙ্গে কিছু প্রপার্টি পাওয়ার সম্ভব। তো এইরকম চিহ্ন আপনারা পাবেন আপনাদের হাতে। আচ্ছা, ওখানে তো মানে ছোট ত্রিভুজ দেখানো হলো, ওরকম যদি তার উপর যদি একটা বড় ত্রিভুজ থাকে তাহলে তাহলে কি তাহলে হয়? ত্রিভুজগুলো হচ্ছে প্রোটেক্ট, বিপদ থেকে রক্ষা। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আগে বিপদ পরে রক্ষা। সবসময় এটা মাথায় রাখতে হবে, বিপদ থেকে রক্ষা। মানে বিপদ না হলে রক্ষা পাবো থেকে। বিপদ থেকে রক্ষার রেখা আমাদের দরকার নেই, আমরা চাই না। কারণ আগে বিপদ পরে রক্ষা। সবসময় এই রেখাগুলোকে আমরা বলবো যে তুমি বিপদ থেকে রক্ষা পাবে, কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এর কিন্তু সমস্যায় পড়বার সম্ভাবনা রয়েছে, এবং সমস্যার কারণগুলো থেকে এ নিজেকে সহজে বার করতে পারবে। স্যার স্কোয়ার থাকলে কি হয়? স্কোয়ারও খুব ভালো। স্কোয়ার থাকলে পরে কোথায় রয়েছে, কোন কোন জায়গায় কানেক্ট করেছে, এরপরে এগুলো বুঝে যাবেন। এগুলো এখন এখন হয়তো একটু সমস্যা হচ্ছে, পরবর্তীকালে আপনারা নিজেরাই এগুলো বুঝতে পারবেন। তাহলে আজকে আমাদের বিদায় নেওয়ার পালা। আমি স্যার বুঝতে পারি। রেখা কি ক্রমশ চেঞ্জ হয় আধ্যাত্মিক পথে এগোলে? অবশ্যই হবে। তার অ্যাক্টিভিটিজ এর উপরে রেখার বেসিক গঠন না পাল্টে, রেখার মুখ, অভিমুখ, রেখার সাইজ, শেপ, কালার, এগুলো সব পাল্টাবে। এবার একটা সোজা জিনিস হচ্ছে, একটা বাচ্চার জন্ডিস হয়েছে, আর একটা বাচ্চা সুস্থ, পাল্টে যাবে। এখন জন্ডিসে আছি, 6 মাস পরে জন্ডিস কেটে যাবে, রেখা পাল্টে যাবে। রেখার কালার পাল্টে যাবে, ইয়েলো পেল লাইন থেকে একদম ডার্ক রেড লাইন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক আজকে। পড়াগুলো বেশ ইন্টারেস্টিং হচ্ছে আসলে, ঘুমিয়ে টুমিয়ে আমি একটু এনার্জি পেয়েছি আর কি। তাহলে সবাই খুব ভালো থাকুন। শুভরাত্রি। পরের দিন আমরা হৃদয় রেখাটাকে কমপ্লিট করব, আর চেষ্টা করব ভাগ্যরেখা সম্পর্কে কিছু বলবার। কিন্তু পড়ানোটা এত বিস্তৃত হয়ে যায় যে মানে বেশি আর হয় না। স্যার, একটা প্রশ্ন আছে। হ্যাঁ, স্যার বলছি, পামিস্ট্রি মানে কোন প্ল্যানেট মানে ভালো থাকলে পামিস্ট্রি করা যায় আর কি, মানে ইন্টারেস্ট থাকে।
এটা তো কঠিন ব্যাপার। মানে কোনো ইন্ডিকেটর নেই যে এই প্ল্যানেটটা বা বুধ বা এরকম কিছু? এটা তো কঠিন প্রশ্ন। আমার যেটা মনে হয় বুধ শুক্র এদের বেটার থাকতে হয়। ঠিক আছে। বুধ শুক্র মানে বেটার, এটা কি করে বোঝা যাবে? ওই জায়গাটা কি উঁচু থাকলে বা ব্রড থাকলে বোঝা যায় নাকি? একটু থাকবে, একটু মাউন্টস গুলো বা অ্যাপেক্সটা ঠিকঠাক মাঝামাঝি বরাবর থাকবে। ছিলেন যে মানে হৃদয় রেখার নিচের দিকে ওই ত্রিভুজটার ভেতরেও যদি ত্রিভুজ থাকে তাহলে সেক্ষেত্রে ওটা ভালো না খারাপ? ত্রিভুজের মধ্যে ত্রিভুজ খুব ভালো। এগুলো স্পেশাল সিম্বল। এটা খুব কম লোকের ক্ষেত্রে থাকে। এগুলো স্পেশাল পাওয়ারকে ইন্ডিকেট করে। যেমন চতুষ্কোণের মধ্যে চতুষ্কোণ, ডাবল সালমান রিং, শুক্র বন্ধনীর মধ্যে হচ্ছে গিয়ে কোনো বিশেষ চিহ্ন, এগুলো খুব কম লোকের থাকে, খুব রেয়ার। এবং এরা স্পেশালি পাওয়ারফুল হয়ে থাকে। কোন ক্ষেত্রে রয়েছে, কোন জায়গাটায় রয়েছে, তার উপরে বেস করে কাজটা করা যায়। আর হৃদয় রেখার নিচটাতে ত্রিভুজের ভেতর ত্রিভুজ থাকলে কি হয়? মানে তুমি মাত্র বললে না বিপদ থেকে রক্ষা পাওয়ার ওই হৃদয় ব্যাপারটা। রেখার নিচে ত্রিভুজের মধ্যে ত্রিভুজ থাকলে পরে প্রচন্ড স্পিরিচুয়াল হয়। এবং এর স্পিরিচুয়ালিজমের মধ্যে যুক্তি কম, ভক্তি বেশি থাকে। সে শনির ক্ষেত্রে আছে, মানে শনির ক্ষেত্রে যে হৃদয় রেখার যে জায়গা আছে সেরকম জায়গা। প্রচুর দুঃখ আর ঐশ্বরিক শক্তি প্রাপ্তি, হিলিং পাওয়ার, হিউজ হিলিং পাওয়ার। ঠিক আছে, রাখি তাহলে আজকে। শুভরাত্রি সবাইকে। গুড নাইট। গুড হ্যাঁ নাইট। স্যার, খাওয়া দাওয়া করে ও, নিন, গুড নাইট। ত্রিভুজের মধ্যে ওই হৃদয় রেখায় যদি ডবল ত্রিভুজ থাকে, আর ত্রিভুজের মধ্যে যদি কোনো ক্রস, কোনো কাটাকাটি কিছু থাকে, তাহলে কোমর থেকে ব্যথা, প্রচুর কষ্ট দেবে। তাহলে এই পর্যন্তই থাক আজকে। সবাই ভালো থাকুন। আর শুভরাত্রি। গুড নাইট।